আচ্ছা মেয়েরা, আজকে আমরা তাহলে কুইজ করছি। আমাদের টপিক হচ্ছে হিউমের লাস্ট চ্যাপ্টার, এনকোয়ারি গ্রন্থের যেটা লাস্ট চ্যাপ্টার, সেটা আজকে আমাদের টপিক। তো সেখানে হিউম যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সেই জায়গার উপরে আজকে আমাদের কুইজ হবে। তো আমার সাথে রয়েছে 3 জন। তো গ্রুপ এ তে আমি বলছি পারমিতাকে থাকতে, আর গ্রুপ বি হচ্ছে কুলসুম আর স্নেহা। তাহলে আমরা শুরু করছি কুইজ। প্রথমে পারমিতার কাছে প্রশ্ন। আচ্ছা, কুইজের নিয়ম যেরকম আমি বলে দিচ্ছি তাও আর একবার। সেটা হচ্ছে যে যদি প্রতি প্রশ্নের জন্য 2 নম্বর করে ধরছি, যদি গ্রুপ এ পারমিতা না পারে তখন ও প্রশ্নটা গ্রুপ বির কাছে পাস করবে। এবার গ্রুপ বি যদি ওই প্রশ্নের পুরো উত্তর দিতে পারে তাহলে ওরা 2-এ 2 পাবে, প্লাস ওরা নিজেদের প্রশ্নেরও তখন, যেহেতু তখন আবার গ্রুপ বির কাছে আমার প্রশ্ন থাকবে, তখন ওরা আবার নিজেদের প্রশ্নেরও তখন উত্তর দেবে। যদি সেটাও উত্তর দিতে পারে তাহলে ওরা আরো 2 পাবে। তার মানে কি ওদের নাম্বারটা বাড়লো, পারমিতার নাম্বারটা সেক্ষেত্রে কমলো। একইভাবে গ্রুপ বির ক্ষেত্রেও একইভাবে কথা প্রযোজ্য। গ্রুপ বি যদি কোনো প্রশ্ন না পারে তাহলে সে ওরা পারমিতার কাছে পাস করবে। পারমিতা পারলে নিজের প্রশ্নটাও, মানে ওই প্রশ্নেরও জন্য 2-এ 2 পেলো, আবার নিজের প্রশ্ন যখন ওকে করব তখন ওই প্রশ্নের জন্য ও যদি পারে তাহলে সেখানেও ও 2-এ 2 পাবে। তো এইভাবে হবে আর কি, এইভাবে আমাদের নাম্বারটা ঠিক হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন পারমিতার কাছে, গ্রুপ এর কাছে প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে যে আচ্ছা তার আগে একটু বলে নি, হিউম কিন্তু তার এই লাস্ট চ্যাপ্টারে তিনি সংশয়বাদ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছেন। আর এছাড়াও তিনি এই চ্যাপ্টারে তার কিন্তু একটু ফার্স্ট চ্যাপ্টারের যে মানে বক্তব্য, সেই বক্তব্যর একটা মানে ঝলক এই চ্যাপ্টারেও দেখা যায়। হ্যাঁ, একদম শেষের দিকে সেই ঝলকটা একটু দেখা যায়। সেটা কি, ফার্স্ট চ্যাপ্টারের তার যে আলোচনা, সেখানে তিনি আলোচনা করেছিলেন মানে যেটা হচ্ছে যে ওই মানে অধিবিদ্যা, মানে যেটা হচ্ছে যে খারাপ অধিবিদ্যা সম্বন্ধে। খারাপ অধিবিদ্যা মানে যেটা হচ্ছে যে মানে যে অধিবিদ্যার চর্চা হিউম মনে করেছেন যে অধিবিদ্যার চর্চা মানুষের করা উচিত নয়। হ্যাঁ, যে অধিবিদ্যা যে বইতে থাকে সেই বইকে আগুনে ছুড়ে দেওয়া উচিত, এই ধরনের হিউম মনে করছেন। এবং তার একটা ঝলক আমরা এই শেষ চ্যাপ্টারেও দেখতে পাই। এছাড়া তিনি শেষ চ্যাপ্টারে আলোচনা করেছেন সংশয়বাদ সম্বন্ধে। আচ্ছা, তো আমি মনে করি কুইজটা হলে মেয়েরা একটুখানি বিষয়গুলো আর একটু সড়গড় হবে, বিষয়টা হয়তো বুঝতে পারবে। তো কুইজ হওয়াটা সেই জন্য জরুরিও। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে পূর্বগামী সংশয়বাদ কাকে বলে? পারমিতা। হ্যাঁ ম্যাম, হুম, পূর্বগামী সংশয়বাদ বলতে হিউম বুঝিয়েছেন এমন সংশয়বাদ যে সংশয়বাদ সব রকমের আলোচনা এবং দর্শনের পূর্বগামী। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে পূর্বগামী সংশয়বাদ হচ্ছে এমন সংশয়বাদ যে সংশয়বাদ হচ্ছে সমস্ত প্রকার দার্শনিক আলোচনা এবং অনুসন্ধানের পূর্বগামী। তার মানে সমস্ত আলোচনার পূর্বে এই সংশয়বাদ থাকছে, তাই জন্য এর নাম হচ্ছে পূর্বগামী সংশয়বাদ। বাহ, আচ্ছা তাহলে পারমিতা 2-এ 2। আচ্ছা, গ্রুপ বির কাছে প্রশ্ন, অনুগামী সংশয়বাদ কাকে বলে? ম্যাম বলবো? হ্যাঁ, স্নেহা বলবে? বাহ, বলুন। ম্যাম বলবো? হিউম অনুগামী সংশয়বাদ বলতে স্নেহা বলে নিক আগে, যদি না পারে কুলসুম তো আছেই। হ্যাঁ, হিউম অনুগামী সংশয়বাদ বলতে এমন বুঝিয়েছেন যে সংশয়বাদ সকল বিশ্বাস ও অনুসন্ধানের অনুগামী। বাহ স্নেহা, ভেরি গুড, খুশি হয়ে গেলাম। কুলসুমও তাই বলতে যাচ্ছিল? হ্যাঁ ম্যাম। বাহ, খুব ভালো, 2-এ 2। আচ্ছা, আমি তো ভাবিনি যে স্নেহা পারবে, আমি তো জানি স্নেহা কিছু পড়াশোনা করে না। আচ্ছা, হ্যাঁ, এইবারে পরের প্রশ্ন হচ্ছে এর গ্রুপের কাছে যে ডেকার্টের সংশয়বাদ কি রূপ, পূর্বগামী না অনুগামী?
ডেকার্তের সংশয়বাদ পূর্বগামী সংশয়বাদ, কেননা তিনি সবকিছুর আগেই সংশয় করতেন। বাহ, ভালো কথা, খুব ভালো কথা। এর বিরুদ্ধে হিউমের প্রথম আপত্তি, ডেকার্টের সংশয়বাদের বিরুদ্ধে হিউমের প্রথম আপত্তি। হিউম মনে করেন যে ডেকার্তের যে সংশয় পদ্ধতি ডেকার্ট যে সংশয় পদ্ধতি প্রয়োগ হিউম বলেন যে প্রথমত একথা মনে করা ভুল যে সংশয় পদ্ধতি প্রয়োগ করে এমন কোনো মৌল স্বতঃসিদ্ধে পৌঁছানো সম্ভব যার থেকে অন্য জ্ঞান নিষ্কাশন করা যায়, কেননা হিউম বলেছেন যে এরকম কোনো সত্য বাস্তবত নেই। ঠিক কথা। তার মানে কি, ডেকার্ট যে মনে করেন যে মানে কোনো মৌল স্বতঃসিদ্ধ সত্য, মানে সত্য যে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, মানে সংশয়ের মাধ্যমে তিনি একটা মৌল সত্যে আসতে চেয়েছেন, তাই তো পারমিতা? হ্যাঁ ডেকার্ট সমস্ত কিছু সংশয়ের মাধ্যমে একটা মৌল সত্যে আসতে চেয়েছেন, একটা মৌল স্বতঃসিদ্ধ শতপ্রামাণ্য একটা সত্যে তিনি আসতে চেয়েছেন। কিন্তু হিউম মনে করছেন যে এইরকম কোনো সত্য নেই, এরকম কোনো সত্য নেই, শতপ্রামাণ্য মৌল সত্য নেই যার থেকে সমস্ত জ্ঞান নিষ্কাশন হয়, এরকম কোনো সত্য নেই। ঠিক, একদম ঠিক। বাহ, ভেরি গুড। তাহলে পারমিতা 2-এ 2। আচ্ছা, গ্রুপ বির কাছে প্রশ্ন, ডেকার্টের সংশয়বাদের বিরুদ্ধে হিউমের দ্বিতীয় আপত্তি। ম্যাম বলবো, ডেকার্ট যে সংশয় করেছেন তার সার্বিক, ডেকার্টের সংশয়বাদ হচ্ছে সার্বিক সংশয়বাদ, এই সংশয়ের কোনো পরিসমাপ্তি নেই। ঠিক কথা। হিউম এই আপত্তি করেছেন তার সংশয়বাদ, তিনি সব বিষয়ে সংশয় করেছেন। ঠিক। তাহলে মানে এইরকম সংশয় করতে করতে শেষে কি দাঁড়াবে? শেষে তিনি দেখলেন যে নিজের অস্তিত্বকে সে তো ডেকার্ট করেছেন, হিউমের আপত্তিটা কোনটা? ঠিকই তো বলছিলি, হিউমের আপত্তি তুই ঠিকই বলছিস যে ডেকার্টের সংশয় একটা সার্বিক সংশয়। হ্যাঁ, ঠিকই বলছিস। হ্যাঁ, ডেকার্টের সংশয় একটা সার্বিক সংশয়, এইরূপ সংশয়ের কোনো পরিসমাপ্তি নেই। তাই সংশয়বাদকে এটাই হিউমের আপত্তি যে ডেকার্টের সংশয়বাদ তাহলে একটা সার্বিক রূপ পরিগ্রহ করবে, যেহেতু ডেকার্টের সংশয়বাদ হচ্ছে একটা সার্বিক সংশয়বাদ, যেহেতু ডেকার্ট সমস্ত কিছুকেই সংশয় করেছিলেন, শেষে তিনি কি করেছেন সেইখানে যেতে হবে না। হিউমের আপত্তিটা আমি জানতে চাইছি। হিউম আপত্তি করে বলছেন যে ডেকার্টের সংশয়বাদ যদি আমরা স্বীকার করি বা ডেকার্টের সংশয়বাদকে যদি আমরা মেনে নিই, তাহলে সেটা একটা সার্বিক সংশয়ের রূপ পরিগ্রহ করবে, সেটা একটা সার্বিক সংশয়ে পরিণত হয়ে যাবে। তো সেই জন্যই আমরা ডেকার্টের সংশয়বাদকে মানবো না, তাই তো? হ্যাঁ ম্যাম। তাই না? সেটাই। ঠিক আছে, ঠিক আছে, 2-এ 2। আচ্ছা, পরের প্রশ্ন পারমিতার কাছে, অনুগামী সংশয়বাদ কয় প্রকার? পারমিতা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অনুগামী সংশয়বাদ প্রধানত কয় প্রকার? প্রধানত কয় প্রকার? কি বলেছেন হিউম, কি বলেছেন? মানে প্রাথমিকভাবে মানে সেটাকে কয় ভাগে তিনি ভাগ করেছেন? ম্যাম, অনুগামী সংশয়বাদকে প্রাথমিকভাবে হিউম 2 ভাগে ভাগ করেছেন। ঠিক, কি কি? একটা হচ্ছে ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদ, আর একটা হচ্ছে বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদ। বাহ, ভেরি গুড। তাহলে পারমিতাও 2-এ 2। আচ্ছা, এবারে গ্রুপ বি, ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদটা ঠিক কি রকম?
ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদের কথা বলতে গিয়ে হিউম মানুষের স্বাভাবিক প্রবণতার একটি উল্লেখ করেছেন, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। মানে হচ্ছে ইন্দ্রিয়ে আমরা যে জিনিস, যেমন জলে একটা আমরা লাঠিকে ডোবালে সেই লাঠিটা বেঁকা দেখায়। ঠিক, একদম এখানেই ঠিক। ইন্দ্রিয় আমাদের ধোঁকা দেয়। ইন্দ্রিয় ঠিক, থেকে ভেরি গুড, ভেরি গুড। ঠিক, 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 ঠিক আছে। তাহলে কুলসুমরা পেল 2-এ 2। আচ্ছা পারমিতা, তাহলে বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদটা কিরকম? বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদের মোটামুটি দুটি আলাদা রূপ রয়েছে। বিমূর্ত বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদ আর বাস্তব ব্যাপার সংক্রান্ত। বাস্তব বিমূর্ত বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদ আর বাস্তব ব্যাপার সব ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, মানে আমি এটাই প্রশ্নটা এটাই করতে যাচ্ছিলাম আসলে, যে বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদ কয় প্রকার, এটাই পারমিতার কাছে প্রশ্ন করতে যাচ্ছিলাম। পারমিতা উত্তর দিয়ে দিয়েছে যে বিমূর্ত, একটা হচ্ছে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদ আর একটা হচ্ছে বাস্তব বিষয় সংক্রান্ত সংশয়বাদ। ঠিক আছে, মানে বুদ্ধি সংক্রান্ত সংশয়বাদ হচ্ছে 2 প্রকার, সেটা উত্তর দিয়ে দিয়েছে পারমিতা। ঠিক আছে পারমিতা, ভেরি গুড। আচ্ছা এবারে তাহলে আবার কুলসুমদের গ্রুপের কাছে প্রশ্ন, যে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদটা কি রকম? বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদটা কি রকম? বিমূর্ত যুক্তি হচ্ছে দেশ আর কাল সম্পর্কে এক অনন্ত ধারণা। ঠিক কথা। বাহ, কুলসুম তো আজকে আমাকে হারিয়েই দিল রে। কুলসুম ঠিক করে এসছে ম্যামকে আজকে তো আমি হারিয়েই দেব। বাহ, খুব ভালো কথা, আমি হেরে আমি খুব আনন্দ পাচ্ছি। চ্যালেঞ্জটা রাখতে পারলাম না, সুন্দর পেরে যাচ্ছে। আচ্ছা কুলসুম, তাহলে সেটা বলছিলি, সেটা হচ্ছে কি যে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদটা হচ্ছে, বিমূর্ত যুক্তিটা হচ্ছে দেশ আর কালের বিষয় নিয়ে, তাই তো? এবারে সংশয়টা কিরকম? যেমন হচ্ছে আমরা দেশ 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 আর কাল বলতে গেলে যেমন দেশের অনন্ত বিভাজ্য এসে যায়। রাইট 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 রাইট, ওইখানেই সংশয়টা আসছে, যে দেশ অনন্ত বিভাজ্য, কাল অনন্ত বিভাজ্য, তাহলে তো সেখানেই সংশয় এসে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। 2-এ 2, হারার কোনো জায়গা নেই। পারমিতার সাথে আজকে টাফ ফাইট দিচ্ছে পারমিতা। হ্যাঁ ম্যাম। আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা যাক, খুব ভালো কথা। আচ্ছা এবারে পরের প্রশ্নটা আসছি পারমিতার কাছে। বিমূর্ত যুক্তি সম্বন্ধে পাইরবাদী আপত্তিটা কি, আর তার মানে সেই আপত্তির বিরুদ্ধে হিউমের উত্তরটাই বা কি? বিমূর্ত যুক্তি সম্বন্ধে পাইরবাদী আপত্তিটাই বা কি, আর সেই পাইরবাদী আপত্তির বিরুদ্ধে হিউমের যে উত্তর, একটা তো হিউম উত্তরও দিচ্ছেন বিমূর্ত যুক্তি সম্বন্ধে পাইরবাদী আপত্তি, তার আবার উত্তরও দিচ্ছেন হিউম, সেইগুলো কি? পাইরবাদীদের যে পাইরবাদীদের যে আপত্তি, সেটা হিউমের কাছে ঠিক নয়। তিনি যে সংশয়বাদকে গ্রহণ করেছেন, সেই সংশয়বাদ হচ্ছে বিচারাত্মক সংশয়বাদ বা সংযত সংশয়বাদ। না সে তো পরের কথা, সে তো পরের কথা, কিন্তু আমি বলতে চাইছি যে বিমূর্ত যুক্তি সম্বন্ধে পাইরবাদী আপত্তিটা কি? পাইরবাদীরা তো আপত্তি তুলেছেন। হ্যাঁ ম্যাম। বিমূর্ত যুক্তির বিষয়েও আপত্তি তুলেছেন, আবার ব্যাপার বিষয়ক যুক্তি বা বস্তুস্থিতি সংক্রান্ত যুক্তির ক্ষেত্রেও তারা আপত্তি তুলেছেন। 2 ক্ষেত্রেই তারা আপত্তি তুলেছেন, তারাও আপত্তি তুলেছেন, হিউমও তার উত্তর দিয়েছেন। হ্যাঁ, তো সেই বিমূর্ত যুক্তি সম্বন্ধে পাইরবাদী আপত্তিটা কি, আর তার উত্তরটা হিউম কি দিয়েছেন?
পাইরোবাদীরা মূলত হিউমের যুক্তিগুলোকে হিউমের যুক্তিগুলোকে সংশয়বাদী যুক্তি বলেছেন। না, মানে ওই আমি বলতে চাইছি বিমূর্ত যুক্তি বিষয়ে পাইরোবাদী আপত্তিটা কি? ম্যাম এটা ঠিক বলতে পারছি না, ওদের কাছে পাস পাঁচ, করছি। আচ্ছা তাহলে কুলসুম স্নেহা। ম্যাম হচ্ছে আরেকবার বলুন একটু। বললাম যে বিমূর্ত যুক্তির বিষয়ে পাইরোবাদী আপত্তিটা কি, আর হিউম তার কি উত্তর দিয়েছেন? ম্যাম পাইরোবাদী আপত্তি হচ্ছে ওই দেশকালের বিষয়ে পাইরোবাদীরা ঠিক আপত্তি ওইখানেই পাইরোবাদীদের আপত্তি, কারণ বিমূর্ত যুক্তি মানেই হচ্ছে এই দেশকালের জায়গাতেই বিমূর্ত যুক্তির কথা পাইরোবাদীরা বলছেন। হ্যাঁ ঠিকই হ্যাঁ কুলসুম। তারপরে তাদের মধ্যে হচ্ছে সব পাইরোবাদীদের হচ্ছে সব বিষয়ে তারা সংশয় করেন, তাই তারা এইখানে তাই সব বিষয়ে তারা সংশয় করেন, তাই এইখানেও তারা বলবেন যে কোনো এক জায়গায় সংশয় আছে, দেশকাল অনন্ত বিভাজ্য হলেও সেখানে একটা সংশয় দেখা যায়। হিউম তার কি উত্তর দিচ্ছেন? হিউম বলছেন কালের অনন্ত বিভাজ্যতা মানলেও স্বীকার করতে হবে বৃহৎ ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যেক কালখণ্ডই অনন্ত অংশ দিয়ে গঠিত। কাল সম্পর্কে আরেকটি অতিরিক্ত অসুবিধা হলো কালখণ্ড ক্ষণস্থায়ী। পাইরোবাদীরা পাইরোবাদীদের আপত্তির বিরুদ্ধে হিউমের যে যুক্তি, সেটা আসল যে যুক্তিটা, সেটা কুলসুম ঠিক রাইট জায়গাটায় আসতে যদিও পারিনি, কিন্তু পাইরোবাদীদের আপত্তি ছিল ওইটাই যে দেশ অনন্ত বিভাজ্য, কাল অনন্ত বিভাজ্য, এই জায়গাতেই পাইরোবাদীদের আপত্তিটা, মানে সেখানেই সংশয় চলে আসছে। হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু হিউমের যে উত্তর যেটা ছিল, সেই উত্তরটা হচ্ছে যে দেশের অনন্ত বিভাজ্যতা আর কালের অনন্ত বিভাজ্যতা মানার কোনো প্রয়োজনই নেই। এটাই মানে হচ্ছে নেই। হিউমের আসল উত্তর। হ্যাঁ, মানার কোনো প্রয়োজনই নেই। যদি প্রয়োজনই বা যদি আমি দেশকে অনন্ত বিভাজ্য না বলি বা কালকেও অনন্ত বিভাজ্য না বলি, তাহলে সংশয়ের কোনো প্রশ্নই উঠছে না। কেমন? তো এইভাবে হিউম কি করছেন, সংশয় মানে পাইরোবাদীদের আপত্তির একটা এইভাবে উত্তর দিচ্ছেন যে দেশকে অনন্ত বিভাজ্য বলারও কোনো মানে নেই বা কালকেও অনন্ত বিভাজ্য বলার কোনো মানে নেই। কেমন? তো হিউম এইভাবে মানে উত্তরটা দিচ্ছেন আর কি। ঠিক আছে, তো মোটামুটি কুলসুমরা উত্তর দিতে পেরেছে। তো কুলসুম 2 এর মধ্যে 1 দিলাম, আর পারমিতা এটার উত্তর দিতে পারেনি। তো কুলসুম এটা পারলো, তো এখানে 2 এর মধ্যে 1 পেল কুলসুম। আর এখন কুলসুমদের কাছেই প্রশ্ন থাকবে আমার। কুলসুমদের যে নিজেদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে বস্তুস্থিতিতে পাইরোবাদী আপত্তিটা কি আর হিউমের উত্তর কি? বস্তুস্থিতি বিষয়ে পাইরোবাদী আপত্তিটা কি আর হিউমের উত্তর কি?
বস্তুতি সংক্রান্ত মতবাদে হচ্ছে আপত্তি হচ্ছে দুরকম, লৌকিক ও দার্শনিক। লৌকিক আপত্তি হচ্ছে এইরকম বিষয়ে ব্যক্তি ভিন্ন ভিন্ন এমনকি পরস্পর বিরুদ্ধ মত পোষণ করেন, যেমন যৌবনে একমত, বার্ধক্যে অন্য মত, সুস্থ অবস্থায় একমত, অসুস্থ অবস্থায় অন্য মত। এক কথায় এই বিষয়ে ব্যক্তিতে দেশে দেশে কালে কালে বিস্তর মতভেদ দেখা দেয়। তাছাড়া মানুষের বুদ্ধিভিত্তিক সীমাবদ্ধতা আছে। কাজেই অসংযত সংশয়বাদীরা বলেন কোনো বাস্তব ব্যাপার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন সম্ভব নয়। ঠিক, এটাই আপত্তি। হিউমের উত্তরটা কি? হিম বলেছেন কোনো কোনো ক্ষেত্রে পাইরোবাদ হিউম পাইরোবাদকে খণ্ডন করে বলেছেন যে পাইরোবাদরা মনে করেন কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়, সবকিছুই সংশয়ের মধ্যে। সে ধারণা সম্বন্ধ হোক বা বস্তুস্থিতি হোক আর বিমূর্ত হোক, এই ধরনের জ্ঞানকে হিউম অসার বলেছেন। ঠিক কথা, ঠিকই। এবং হিউম বলছেন যে এই বিষয় মানে এই ধরনের যদি আমরা বস্তুস্থিতিতেও আপত্তি তুলি বা বাস্তব বিষয়গুলো মানে বাস্তব যে বিষয় তাতেও যদি আমাদের সংশয় আমরা করি, সবকিছুতেই যদি আমরা সংশয় করি, তাহলে কি হয়ে যাবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইরূপ সংশয় সমাজের কোনো কল্যাণ সাধন করতে পারে না। ফলে আমরা এই ধরনের সংশয় থেকে বিরত থাকব। ঠিক আছে, কুলসুম ভালোই চেষ্টা করেছে, 2-এ 2 দিলাম। কুলসুম নিজের প্রশ্নেও 2-এ 2 পেল। স্নেহা আর একটু চেষ্টা করতে হবে। স্নেহা উত্তর দিতে পারতে হবে, কেমন? হ্যাঁ, উত্তর দিতে পারতে হবে। হ্যাঁ ম্যাম, ও বলছে বলে আমি আর বলছি না, আমি নাহলে পারবো। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, এবার পারমিতার কাছে প্রশ্ন। পারমিতা, হিউম কি পাইরোবাদ মেনেছেন? আর পাইরোবাদ বলতে কি বোঝায়? হিউম কি পাইরোবাদ মেনেছেন? এই জায়গাটা কি আরেকবার পড়িয়ে দিলে ভালো হয়? হ্যাঁ ম্যাম, এই পাইরোবাদের জায়গাটা একটু মানে আরেকবার পড়িয়ে দিলে ভালো। বুঝতে পেরেছি আমি। সংশয়বাদের জায়গাটা নিয়ে কারোরই কোনো অসুবিধা নেই। সংশয়বাদটা খুব সুন্দর, সবাই বুঝতে পারছে। মানে সংশয়বাদ মানে হচ্ছে যে হিউমের ওই 2 ধরনের সংশয়বাদ, এইগুলো সবাই বুঝতে পারছে। কিন্তু এই পাইরোবাদের জায়গাটা আমার মনে হয় এখনো একটু অসুবিধা আছে। ঠিক আছে, আজকে কুইজটা হয়ে যাক, আমি পরে না হয় কুলসুম এই জায়গাটা পড়িয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ম্যাম, আমি কি একটু বলার চেষ্টা করব? কোন জায়গাটা? এই ম্যাম পারমিতা আমি বলবো? আচ্ছা, স্নেহা বলবে। আচ্ছা, তার আগে পারমিতাকে জিজ্ঞেস করে নি, পারমিতা কি এই প্রশ্নটা পাস করবে? পাইরোবাদ কি? আচ্ছা, পারমিতা এটাও পাস করে দিল। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমার ছিল পাইরোবাদ কি, আর হিউম কি পাইরোবাদ সমর্থন করেছেন? ম্যাম বলবো? হ্যাঁ, কুলসুম বলতে পারে। আচ্ছা, স্নেহা একটু কিছু বলতে চাইছে, তারপরে না হয় কুলসুম বলবে, অসুবিধা নেই। ম্যাম হিউম পাইরোবাদী স্বীকার করেননি, অস্বীকার করেছেন। মানে পাইরোবাদীদের দাবি হিউম নস্যাৎ করেছেন। আচ্ছা, আর কিছু স্নেহা? ম্যাম প্রশ্নটা আরেকবার বলুন। হ্যাঁ, পাইরোবাদ কি হিউম স্বীকার করেছেন? আর আরেকটা কথা হচ্ছে যে পাইরোবাদ বলতে কি বোঝায়? মানে হিউম কি বলেন নাকি পাইরোবাদ আসলে কি? মানে পাইরোবাদ বলতে ঠিক কি বোঝায়? পাইরোবাদ কথাটি এসেছে গ্রিক দার্শনিক পাইরো এর
পাইরো এর নাম থেকে। পাইরো তথ্য প্রচার করেননি, কিন্তু তিনি বলেছেন যে দার্শনিকের কাজ হলো অনুসন্ধান করা। ঠিক। ম্যাম আমি বলছি তাহলে পাইরোবাদটা এলো কোথা থেকে? ম্যাম পাইরোবাদ মানে হচ্ছে যে সব বিষয়েই সংশয় করেন। পাইরোবাদ হচ্ছে অমৃতবাক সংশয়বাদী, গ্রাহী সংশয়বাদ। হিউম পাইরোবাদকে অস্বীকার করেছেন, তবে আবার কোথাও কোথাও স্বীকারও করেছেন। যেমন এইটাই আমি বলতে চাইছি, হিউম কখনোই কোনো বিষয়কে না স্নেহা, হিউম কখনোই কোনো কিছুকে টোটালি অস্বীকার করেননি। তুই পুরোপুরি যদি হিউমের বিষয়গুলো পড়িস ভালো করে, তাহলে দেখতে পাবি হিউম সবসময় যে যার যেটা ভালো সেইটুকুকে তিনি নিয়েছেন, আর তিনি বলছেন যে বাজেটাকে বাদ দাও। যেমন অধিবিদ্যার বিষয়েও হিউম কিন্তু যখন বলেছেন, হিউম দেখ ভালো করে জেনে রাখ যে হিউম কিন্তু একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাহলে তার তো অধিবিদ্যা স্বীকার করার দরকার ছিল না। কিন্তু হিউম অধিবিদ্যা স্বীকার করেছেন। কোথায় স্বীকার করেছেন? হিউম বলছেন যে অধিবিদ্যাকে মানে যে অধিবিদ্যাতে ওই সমস্ত বিষয় যেগুলো মানে ঈশ্বর আত্মা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে যে মানে সেই বিষয় নিয়ে যে আলোচনা যখন হয় তখন তো সেটাও অধিবিদ্যা, সেটাও তো অধিবিদ্যার বিষয়। হিউম বলছেন যে অধিবিদ্যার ওই বিষয়গুলোকে একেবারে বাদ দাও, কারণ মানুষ হয়ে তুমি একজন মানুষ, তো তুমি তোমার সীমা জানো, তো তোমার ওগুলো সীমার বাইরে, তো সীমার বাইরে যেগুলো সেগুলো নিয়ে তুমি কেন আলোচনা করছো? হ্যাঁ, ওগুলো তো তোমার সীমানার মধ্যে পড়ে না, তোমার জ্ঞানের সীমানার বাইরে ওগুলো, তো ওগুলো নিয়ে আলোচনার কোনো মানে হয় না। ইভেন হিউম এটা বলছেন যে এই ধরনের বিষয় যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থকে তুমি আগুনে আহুতি দাও। হ্যাঁ, মানে কি, অথচ হিউম অধিবিদ্যা, তাহলে তো কেউ বলতেই পারেন হিউম তার মানে কি পুরোপুরি অধিবিদ্যা অস্বীকার করলেন না, তো হিউম তো অধিবিদ্যা মেনেছেন। হিউম বলছেন যে প্রকৃত অধিবিদ্যাকে আমি মানবো। প্রকৃত অধিবিদ্যা কি করছে না, প্রকৃত অধিবিদ্যা মানে হচ্ছে যেখানে ওই সংখ্যা পরিমাণ মানে গণিতের সংখ্যা পরিমাণ ইত্যাদি নিয়ে যে আলোচনা যেখানে রয়েছে সেটা অধিবিদ্যা সংক্রান্ত আলোচনা হিউম বলছেন। তো সেটাও বিমূর্ত আলোচনা, কারণ সেটা তো মূর্ত বিষয় নয় না, মূর্ত মানে কংক্রিট বিষয় যেটাকে ধরা ছোঁয়া যায়, কিন্তু গণিতের সংখ্যা পরিমাণ ইত্যাদি বিষয়গুলো কি বিমূর্ত বিষয়, তাহলে ওইগুলো অধিবিদ্যার বিষয়। হিউম এভাবে মনে করছেন। হিউম বলছেন ওই বিষয়গুলো নিয়ে তুমি আলোচনা করো, কোথাও কোনো অসুবিধা নেই, কিন্তু অধিবিদ্যার যে বিষয়গুলো মানে ওই যে বিষয়গুলোতে মানে মানে যেখানে এরকম ঈশ্বরাত্মা নিয়ে আলোচনা করা রয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে বলবো না, এবং আমি মনে করি সেই ধরনের গ্রন্থকে আগুনে আহুতি দেওয়া উচিত। তো হিউম সবসময় এটা করছেন যে যার যেটা ভালো সেটাকে তিনি গ্রহণ করছেন, এবং মানে খারাপ বিষয়টাকে তিনি অবশ্যই সমালোচনা করছেন। তো পাইরোবাদীদের হিউম অবশ্যই সমালোচনা করেছেন ভীষণভাবে, কিন্তু কোথাও তিনি পাইরোবাদকে আবার পাইরোবাদের পজিটিভ জায়গাটা না তিনি নিচ্ছেন। এই যে সংশয় করা, আমি যদি বিনা বিচারে সবকিছুকে মেনে নিই তাহলে আমি প্রকৃত কোনোদিন দার্শনিক হতে পারবো না, ফলে সংশয় আমাকে করতেই হবে, কিন্তু সেই সংশয় যেন সর্বগ্রাসী না হয়ে যায়, এটা হিউম বারবার বলছে। তো পাইরোবাদীরা সংশয় করেছেন, তো হিউম বলছেন হ্যাঁ ওই জায়গাটা অব্দি আমি নেব, ওই জায়গাটা নিশ্চয়ই আমি নেব যে পাইরোবাদীরা কোনো কিছুকে বিনা বিচারে মানছেন না, তো এটাকে আমি নিশ্চয়ই নেব, কিন্তু ওই যে তাদের একটা বিধ্বংসী সংশয়, সব কিছুকে সংশয় করব, তাহলে তো মানে কি বলবো, তাহলে তো মানে জীবনযাপন করাই অসম্ভব হয়ে যাবে, তাই না? ফলে পাইরোবাদীদের হিউম কোথাও কোথাও অবশ্যই সমর্থন করেছেন, যেটা কুলসুম বলছে খুব একদম রাইট কথা, এটাই অ্যাকচুয়ালি রাইট কথা। আর পাইরোবাদ মানে হচ্ছে যে স্নেহা যেটা বললি তুই ঠিকই বলতে গেলি জায়গাটা, যে কুলসুম একদমই ঠিক বললো। আর যেটা তুই বলতে গেলি যে পাইরো হচ্ছেন একজন দার্শনিক, কিন্তু তার মতবাদটা এইরকম মতবাদ নয় অ্যাকচুয়ালি। হিউম যে জায়গাটা একটু মানে হিউমের যে জায়গাটা একটু একটা ভ্রান্ত ধারণা ছিল, হিউম মনে করতেন যে পাইরোবাদ হচ্ছে অ্যাকচুয়ালি পাইরোর মতবাদ, হয়তো হিউম এরকম ভাবতেন, ভ্রান্ত ধারণা ছিল মানে হয়তো হিউম এরকম মনে করতেন যে পাইরোবাদ হচ্ছে দার্শনিক পাইরোর মতবাদ, কিন্তু দার্শনিক পাইরো কিন্তু এই ধরনের কোনো মতবাদ প্রচার করেননি। কিন্তু ওই পাইরোবাদ মানে দার্শনিক পাইরোর মতবাদের সঙ্গে পরবর্তীকালে সফিস্ট বলে একদল দার্শনিক, তাদের মতবাদ মিশে গিয়ে মানে এই ধরনের একটা মানে মতবাদ সৃষ্টি হয়েছে, এমন মতবাদ সৃষ্টি হলো
যেটা হচ্ছে মানে যারা মনে করে যে কোনো কিছুকেই, জগতের কোনো কিছুকেই স্বীকার করা যায় না, মানে সমস্ত কিছুকেই সংশয় করতে হয়, এরকম যারা মনে করেন, যে যারা কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করেন না, হ্যাঁ, এবং যারা জগতের সকল কিছুকেই সংশয় করেন, তাদেরকেই অ্যাকচুয়ালি পাইরোবাদী নাম দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু পাইরোবাদ বলা হচ্ছে, পাইরো কথাটা যুক্ত আছে, তাহলে মনে হবে ও আচ্ছা, এটা তো তাহলে দার্শনিক পাইরোর মতবাদ, কিন্তু সেটা ঠিক না। হিউম হয়তো এই জায়গাটা একটু ভুল করেছেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে মানে হিউম কিন্তু অ্যাকচুয়ালি সমালোচনা কার করছেন? হিউম সমালোচনা করছেন হচ্ছে যে সেই মতবাদটা সমালোচনা করছেন, ঠিক আছে, তার নাম না হয় পাইরোবাদ হিউম দিয়েছেন, আসলে হিউম যে মতবাদটা সমালোচনা করছেন সেটা হচ্ছে যে ওই বিধ্বংসী মতবাদ, যেটা যারা মনে করে যে কোনো কিছুকেই মানে কোনো কিছুকে, কোনো কিছুর অস্তিত্বেই বিশ্বাস করা যায় না, হিউম এদের মতবাদকে অস্বীকার করছেন এবং হিউম এদেরকেই পাইরোবাদী বলে মনে করেছেন, আর কিছু না। কিন্তু যদিও আসল সত্যটা এটাই যে পাইরো এই ধরনের কোনো মতবাদ প্রচার করেননি। কেমন? পাইরো কি মনে করতেন? পাইরো মনে করতেন যে দার্শনিকদের কাজ হচ্ছে শুধু অনুসন্ধান করা, শুধু খোঁজা, এটা দার্শনিক পাইরো মনে করতেন। হ্যাঁ, প্রাচীন গ্রিক দার্শনিক পাইরো বলে একজন দার্শনিক ছিলেন, তিনি মনে করতেন যে দার্শনিকদের কাজ হচ্ছে শুধু খোঁজা, এটাই দার্শনিকদের কাজ, শুধু অনুসন্ধান করাটাই দার্শনিকদের কাজ। কিন্তু তিনি যে সবকিছুকে সংশয় করেছেন এইরকম কোনো তত্ত্ব তার দর্শনে পাওয়া যায় না। কিন্তু পরবর্তীকালে এই যে সবকিছুকে খোঁজা, এই যে পাইরো মতবাদ, এর সঙ্গে সফিস্ট মতবাদ মিশে গিয়ে বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়ালো যেন মনে হলো যে এই সফিস্ট মতবাদটা যারা মানে মিশে গিয়ে তা মানে মানে এমন একটা মতবাদ এলো যে মতবাদটাকে, যে মতবাদীরা স্বীকার করেন যে জগতের কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করা যায় না। এখন হিউম এই মতবাদটাকেই মনে করেছেন এই মতবাদটা বোধহয় পাইরোবাদ। কেমন? ঠিক আছে, তো হিউমের যেটা মানে হিউম অ্যাকচুয়ালি যাদের সমালোচনা করেছেন তারা হচ্ছেন ওই মতবাদী, হ্যাঁ, যারা মনে করেন যে জগতের কোনো কিছুর অস্তিত্বেই বিশ্বাস করা যায় না। এবার হিউম তাদেরকে পাইরোবাদ নাম দিয়েছেন, সেটা হিউমের নিজের ব্যাপার, কিন্তু পাইরো, দার্শনিক পাইরোর সাথে এই পাইরোবাদীর কোনো অ্যাকচুয়ালি সম্পর্ক নেই, এছাড়া আর কিছুই না। কিন্তু পাইরোবাদী বলতে হিউম যাদের বুঝাচ্ছেন তাদেরকেই হিউম সমালোচনা করছেন। তাদের হিউম কোন জায়গাটায় সমালোচনা করছেন? যেখানে তারা মনে করছেন যে জগতের কোনো কিছুর অস্তিত্বেই বিশ্বাস করা যায় না বা কোনো কিছুকেই সত্য বলে স্বীকার করা যায় না, হিউম সেখানে সমালোচনা করছেন। তো পাইরোবাদীদের মতবাদটা ঠিক কি বললে এটাই, যেটা কুলসুমো বলছে যে জগতের কোনো কিছুর অস্তিত্বেই বিশ্বাস করা যায় না, এটাই পাইরোবাদীদের মতবাদ। ঠিক আছে স্নেহা? হ্যাঁ ম্যাম। পারমিতা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক, তাহলে কুলসুমরা পেল 2-এ 2। আচ্ছা, পরের প্রশ্ন তাহলে আবার পারমিতার কাছে, যদিও আমি বুঝতে পারছি যে পারমিতার এই জায়গাটা আরেকবার বুঝালে ভালো হয়, তবু যেহেতু এটা কুইজ ফলে আবার যাচ্ছি আমি পারমিতার কাছে। সেটা হচ্ছে যে মিতবাক সংশয়বাদের দুটি রূপ কি কি? পারমিতা, মিতবাক সংশয়বাদের কথা তুই নিজেই বললি, তো এই মিতবাক সংশয়বাদের দুটি রূপ কি কি? মিতবাক সংশয়বাদের দুটি মিতবাক সংশয়বাদের ক্ষেত্রে মানে সহনশীলতা এবং মুক্ত মনস্কতার কথা বলা হয়েছে। ঠিক, একদম ঠিক। আরেকটা রূপে কি বলা হয়েছে? আরেকটা রূপে বলা হয়েছে যে পাইরোবাদীরা যে সংশয় করেছেন সেটাই হচ্ছে
পাইরবাদীদের সংশয় এবং বৌদ্ধিক বিচারই হচ্ছে সংশয়বাদের সাক্ষাৎ পরিণতি। কি বলছিস, ঠিক করে বল। আমি বুঝতে পারছি, জায়গাটা আরেকবার বোঝাতে হবে, ঠিক আছে। এই প্রশ্নে পারমিতাকে 1 দিচ্ছি। প্রশ্নে একটা পেরেছে, একটা রূপ পেরেছে। ম্যাম ওই একটা আমি বলবো, দেখি পারি কি না, পারমিতা পাস করেনি প্রশ্ন, ঠিক আছে। তবু এটা আমি কুলসুমদের কোনো নাম্বার দিচ্ছি না, কিন্তু কুলসুম চাইলে বলুক, অসুবিধা নেই কিছু। কিন্তু পারমিতা প্রশ্নটা কিন্তু পাস করেনি। পারমিতা একটাই ঠিক মতো একটা উত্তর দিয়েছে, একটা রূপের কথা বলেছে। হ্যাঁ কুলসুম, হ্যাঁ কুলসুম। পাইরবাদ সংশয়বাদীদের মতকে যখন মার্জিত করে পেশ করা হচ্ছে তা হচ্ছে মিতবাক সংশয়বাদ। মানে হচ্ছে যা মানুষের সীমিত বুদ্ধির উপযুক্ত, তাই মানুষের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আর যা সীমিত বুদ্ধির উপযুক্ত নয় তা মানুষের আলোচনার মধ্যে আর কি রাখা উচিত নয়। ভেরি গুড, একদম তাই। যা বুদ্ধির উপযুক্ত তাই শুধুমাত্র আমাদের আলোচনার মধ্যে রাখা উচিত, আর যা বুদ্ধির উপযুক্ত নয় তা কিন্তু আলোচনার মধ্যে রাখা উচিত না। এটা কিন্তু যিনি মানে কি বলে এটাকে, যিনি মিতবাক সংশয়বাদী হবেন তার এটা বৈশিষ্ট্য থাকবেই যে তার যা বুদ্ধির বাইরে তা নিয়ে তিনি আলোচনা করবেন না। যা তার বুদ্ধির মধ্যে বা যা তার বুদ্ধির উপযুক্ত বা যা মানে তার বুদ্ধি যতটুকুকে বিশ্লেষণ করতে পারে তিনি শুধু ওইটুকু বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখবেন। যা তার বুদ্ধির বাইরে তাই নিয়ে তিনি আলোচনা করবেন না। একদম ঠিক কথা। কিন্তু পারমিতার প্রশ্নটা যেহেতু পাস করেনি সেই জন্য আমি কুলসুমদের নাম্বার দিলাম না, কিন্তু কুলসুম একদমই এটা ঠিকই বলেছে। এটা হচ্ছে মিতবাক সংশয়বাদের সেকেন্ড রূপটা, তাই তো পারমিতা? হ্যাঁ ম্যাম। ঠিক আচ্ছা, এবারে তাহলে কুলসুমদের কাছে প্রশ্ন হচ্ছে কোন ধরনের গ্রন্থকে অগ্নিতে আহুতি দিতে বলছেন হিউম, আর বিমূর্ত যুক্তির বিষয়টাই বা কি হওয়া উচিত? এটাই লাস্ট প্রশ্ন বলছি। আচ্ছা, আরো 2টো প্রশ্ন বলবো আমি, ঠিক আছে? আরো 2টো প্রশ্ন হয়ে যাবে। এটা হচ্ছে যে কোন ধরনের গ্রন্থকে অগ্নিতে আহুতি দিতে বলছেন হিউম, আর বিমূর্ত যুক্তির বিষয় কি হওয়া উচিত? ম্যাম হচ্ছে সাধারণ জীবনের বাইরের আলোচনাকে অগ্নিতে দাওয়ের কথা বলা হচ্ছে। সাধারণ জীবনের বাইরের আলোচনাকে দর্শন চর্চায় সাধারণ জীবনের বাইরের আলোচনাকে। আর আরেকটা প্রশ্ন কি বললেন ম্যাম? হ্যাঁ, সেটা কি ধরনের আলোচনা কুলসুম? সংখ্যা আর পরিমাণ। না, মানে সংখ্যার পরিমাণ সংক্রান্ত আলোচনাকে কি হিউম অগ্নিতে আহুতি দিতে বলছেন? ম্যাম প্রশ্নটা আরেকবার বলুন। হ্যাঁ, আমি বলছি যে কোন ধরনের গ্রন্থকে হিউম অগ্নিতে আহুতি দিতে বলেছেন, আর বিমূর্ত যুক্তির বিষয় কি হওয়া উচিত বলে হিউম মনে করেছেন। বিমূর্ত যুক্তির বিষয় হওয়া উচিত, হিউমের মতে বিমূর্ত যুক্তির বিষয় কি হওয়া উচিত? কি হওয়া উচিত? কি হওয়া উচিত? বিজ্ঞান ও প্রমাণের একমাত্র বিমূর্ত যুক্তির বিষয় কি হওয়া উচিত? ম্যাম সংখ্যা ও পরিমাণ। ঠিক কথা। আর কোন ধরনের গ্রন্থকে অগ্নিতে আহুতি দেব হিউম কি বলছেন? ম্যাম ওই তো সাধারণ জীবনের বাইরে যে আলোচনা করা হবে, দর্শন চর্চায় সাধারণ জীবনের বাইরে যে আলোচনা করা হবে সেই আলোচনাকেই তো অগ্নিতে দাওয়ার কথা বলুন। মানে সেই আলোচনাটা কিরকম আলোচনা? সেই আলোচনাটা কিরকম আলোচনা বলবো? হ্যাঁ, না আমি একটু জিজ্ঞেস করছি, স্নেহার কাছে যাচ্ছি। কুলসুম বলতে পারে কিনা দেখি। আমি তো এক্ষুনি সেই নিয়ে আলোচনাও করলাম। কুলসুম
পারবে নাকি? ম্যাম সেই আলোচনা যাচ্ছি আমি স্নেহা। আচ্ছা, তাহলে স্নেহার কাছেই যাচ্ছি। স্নেহা, ম্যাম বিমূর্ত ধারণার যে বিষয়বস্তু হচ্ছে সংখ্যার পরিমাণ, এই বিষয় ছাড়া অন্যান্য যে অভিজ্ঞতা নির্ভর বিষয় সেগুলিকে অভিজ্ঞতা আগুনে নির্ভর বিষয়কে আমি অগ্নিতে আহুতি দিয়ে দেবো? হিউম তো একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি কি এই কথা আদৌ বলবেন? অভিজ্ঞতা নির্ভর বিষয়কেই আমি অগ্নিতে আহুতি দিয়ে দেবো? যা, তাহলে কি করে হলো? আচ্ছা, এটাতে তাহলে তোরা পেলি 1। ঈশ্বর, আত্মা ইত্যাদি সংক্রান্ত বিষয় যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থকে অগ্নিতে আহুতি দাও, এটাই হিউমের বক্তব্য। এতক্ষণ তো আমি বললাম, আমি তো এর মধ্যেও বললাম ঈশ্বর, আত্মা ইত্যাদি সংক্রান্ত বিষয় মানুষের জ্ঞানের সীমার বাইরে। তো এই ধরনের বিষয়ে আলোচনা হিউম বলছেন যে মানুষের করা কোনো মানে হয় না, কোনো অর্থ নেই। ইভেন মানে এই ধরনের আলোচনাও নিরর্থক। ইভেন এই ধরনের আলোচনা যে গ্রন্থগুলিতে লেখা আছে, এটা তো হিউমের একটা বিধ্বংসী মতবাদ হয়ে গেল না? আজকের দিনের যারা ধর্মপ্রবক্তা বা ধর্মপ্রবক্তা ছেড়ে দিলাম, আজকের দিনে যারা কি বলবো, যারা মানে সেই হিসাবে যারা ধর্ম মানেন, মানে সেই হিসাবে যারা ধর্মভীরু মানুষ, হ্যাঁ, তারা কি হিউমের এই বক্তব্য মানবেন? গতকালই আমি এই নিয়ে আলোচনা করেছি অলরেডি, গতকালই তো বোধহয়, হ্যাঁ গতকাল কি তার আগে আমি এই নিয়ে আলোচনা করেছি যে তারা এই ধরনের কি এই হিউমের এই কথা মানবেন? হিউম যদি মানে আজকের দিনে এসে তিনি যদি কোরআন, বাইবেল আর ওদিকে বেদ, উপনিষদ এইগুলোকে বলেন যে এইসব আলোচনাকে অগ্নিতে আহুতি দাও, তাহলে বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু তারা হিউমকে লাঠি নিয়ে মারতে যাবেন না? এই জায়গাটা তোদের মাথায় ঢোকেনি? আমি তো সেটাই অবাক হচ্ছি। বুঝতে পারছিস? এটাই হিউম বলেছেন। অ্যাকচুয়ালি হিউম এটাই বলেছেন যে এই সব বিষয়কেই তুমি অগ্নিতে আহুতি দাও। যে গ্রন্থে ধর্ম, ঈশ্বর, আত্মা এই সংক্রান্ত বিষয় লেখা আছে সেই সমস্ত মানে সেই সমস্ত গ্রন্থকে তুমি অগ্নিতে আহুতি দাও। ইভেন সেই সমস্ত বিষয়ে আলোচনাও তুমি করবে না। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। স্নেহা, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তো হিউম বলছেন যে এই সমস্ত বিষয়কেই তুমি অগ্নিতে আহুতি দাও। হ্যাঁ, এইগুলো এই ধরনের বিষয় বিমূর্ত যুক্তির মধ্যেই পড়ে, বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয় এগুলো, কারণ এগুলোকে ধরা ছোঁয়া যায় না, এগুলো বিমূর্ত যুক্তিরই বিষয়। হিউম বলছেন যে অ্যাকচুয়ালি বিষয় দুই ধরনের, একটা বিষয় হচ্ছে বাস্তব বিষয় মানে বাস্তব যুক্তির বিষয়, আর একটা হচ্ছে বিমূর্ত যুক্তির বিষয়। বাস্তব যুক্তির বিষয় নিয়ে হিউমের কোনো অসুবিধা নেই, কোথাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু বিমূর্ত যুক্তির যে বিষয়, সেই বিষয়কে হিউম একটাকে নাম দিয়েছেন অপ-অধিবিদ্যা বা খারাপ অধিবিদ্যা, আর একটাকে নাম দিয়েছেন ভালো বা প্রকৃত অধিবিদ্যা। মানে বিমূর্ত যুক্তির যে বিষয়, সেই বিষয়কেই তিনি দুটো নাম দিচ্ছেন, কারণ বিমূর্ত যুক্তির বিষয়ই হচ্ছে অধিবিদ্যার বিষয়, ঠিক আছে, কারণ অধিবিদ্যা বিমূর্ত যুক্তি নিয়েই আলোচনা করে। তো অধিবিদ্যার বিষয় হচ্ছে বিমূর্ত যুক্তির বিষয়, সেই বিমূর্ত যুক্তির বিষয়কে হিউম দুটো নাম দিচ্ছেন, একটা হচ্ছে অপ-অধিবিদ্যা আর একটাকে তিনি নাম দিচ্ছেন প্রকৃত অধিবিদ্যা। অপ-অধিবিদ্যার বিষয়কেই তিনি বলছেন ও ঈশ্বর, আত্মা ইত্যাদি সংক্রান্ত বিষয়, এবং এই সব বিষয় নিয়ে আলোচনা করা নিরর্থক, কোনো মানে নেই। আর যেটা প্রকৃত অধিবিদ্যার বিষয়, হিউম বলছেন সেই অধিবিদ্যার বিষয়ের মধ্যে পড়ছে সংখ্যা, পরিমাণ ইত্যাদি, অর্থাৎ গণিতের বিষয়। হিউম বলছেন এই ধরনের বিষয়, এটাও বিমূর্ত যুক্তির বিষয়। হিউম বলছেন এই ধরনের বিষয় আলোচনা অবশ্যই তুমি করবে। কিন্তু আগের দিন আমরা দেখলাম যে হিউম এটাও বলছেন যে আবার শুধুই যে তুমি বিমূর্ত যুক্তি নিয়েই আলোচনা করতে থাকবে তাও ঠিক হবে না, তোমার আলোচনা হওয়া উচিত মাটির কাছাকাছি সাধারণ মানুষের জন্য, তাই না? এটাও হিউম বলছেন। তো শুধু তুমি বিমূর্ত যুক্তি নিয়ে আলোচনা করলে তো তোমার ভেতরে
উদ্বিগ্নতা তৈরি হবে, বিষণ্ণতা তৈরি হবে। হ্যাঁ, হিউম বলছেন তুমি কি বিষণ্ণ দার্শনিক হতে চাও? নিশ্চয়ই চাও না, তুমি নিশ্চয়ই বিষণ্ণ হতে চাও না। তো তোমার দর্শন এমন হবে যে দর্শনটা সাধারণ মানুষও বুঝবে, এমন দর্শন হওয়া উচিত তোমার দর্শন। অর্থাৎ তোমার দার্শনিক আলোচনাটাও সেই বিষয়ে তোমার রাখা উচিত যে বিষয়গুলোকে সাধারণ মানুষ বুঝবে, বা যেটাকে কুলসুম বলছে সাধারণ জ্ঞানের মধ্যেই আমাদের আলোচনাকে রাখা উচিত, সাধারণ জ্ঞানের মধ্যেই আমাদের আলোচনাকে রাখা উচিত। অবশ্যই সেই আলোচনাকে সাধারণ জ্ঞানের মধ্যেই রাখা উচিত। তার মানে কি? তার মানে সাধারণ জ্ঞানের বাইরে পড়ে যাচ্ছে ওই সমস্ত আলোচনা যে আলোচনা হচ্ছে ওই ঈশ্বর আত্মা সংক্রান্ত আলোচনা, এবং যে আলোচনাকে হিউম বাদ দিতে বলেছেন। বোঝা গেল ব্যাপারটা? এইটাই হিউমের আসল বক্তব্য। হ্যাঁ ম্যাম। যাই হোক, মোটামুটি তোরা আমি দেখলাম যে কুলসুম বেশ ভালোই অন্য জায়গাগুলোকে ধরে নিয়েছে, ভালোই বুঝতে পেরেছে, কিন্তু এই জায়গাটায় নিশ্চয়ই কনফিউশন তো থাকবেই, কারণ এটা আমার একবারই পড়ানো হয়েছে, দুবার তো আর আমি পড়াইও নি। তো তোরা যতটুকু আমি বুঝতে পারছি যে আমার ওই রেকর্ডিং আর ওই স্টাডি মেটেরিয়াল থেকে যেটুকু হয়তো দেখেছিস, খুব স্বাভাবিকভাবেই যে মানে আরেকবার পড়িয়ে দিলেই ভালো হয়। আচ্ছা, এবার তাহলে আবার একবার পারমিতার কাছে যাচ্ছি। পারমিতা, পণ্ডিতদের আচরণ কিরূপ? পণ্ডিতদের আচরণ সম্বন্ধে হিউম কি বলছেন? বলতে পারবে পারমিতা? পণ্ডিতরা মূলত অধিবিদ্যাকে গুরুত্ব দিয়েছেন, মানে মিথ্যা অধিবিদ্যা। না, পণ্ডিতরা যে অপঅধিবিদ্যাকে গুরুত্ব দিলে তো মুশকিল, তাহলে তো তাদের আমরা পণ্ডিত বলবো কি করে? তাদেরকে তো আমরা পণ্ডিত বলছি, তারা যে অপঅধিবিদ্যাকেই শুধু গুরুত্ব দিয়েছেন তা তো নয়। না, আমি জিজ্ঞেস করলাম যে পণ্ডিতদের আচরণ সম্বন্ধে হিউম কি বলছেন। অপঅধিবিদ্যাকে হিউম আমাদের জীবন থেকেই বাদ দিয়ে দিতে বলছেন, অপঅধিবিদ্যার আলোচনা করতে হিউম একেবারেই বাদ দিতে বলছেন। না, আমি জিজ্ঞেস করছি পণ্ডিতদের আচরণ সম্বন্ধে হিউম কি বলছেন, এবং পণ্ডিতদের কি হওয়া উচিত বলে হিউম মনে করেন। পাস করবো পারমিতা? হ্যাঁ ম্যাম। কুলসুমরা বলতে পারবে? ম্যাম পারবো। হ্যাঁ বল তাহলে। পণ্ডিতরা একদিকে নিরপেক্ষ ক্লান্তবিহীন তাদের, আর অন্যদিকে আবার একদিকে দ্বিধাপূর্ণ, তারা সবসময় আবার একদিকে দ্বিধাপূর্ণ, তারা নিজেদেরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন। তারা ভীষণ গোঁড়া, নিজের মতকে ছেড়ে বেরোতে পারেন না। হিউমের মতে এই পণ্ডিতদের মধ্যে যদি পাইরোবাদের কিছু থাকতো তাহলে তারা অন্তত নিজেদের মুক্ত মনস্ক করতে পারতো। হ্যাঁ, কারণ পণ্ডিতরা ভীষণভাবেই একরোখা, মানে তাদের নিজের মতকেই তারা মেনে বসে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই তারা ক্লান্তিবিহীন ভাবেই তারা কোনো বিষয়ে গবেষণা করছেন। হ্যাঁ, সে তো অবশ্যই, তা নাহলে তাদের আমরা পণ্ডিত কেন বলবো? যে কোনো বিষয়ে গবেষণা যখন তারা করছেন তখন সেটা ক্লান্তিবিহীন ভাবেই করছেন, কিন্তু তারা সবসময় নিজেদের মতকে আঁকড়ে ধরে থাকছেন, তারা নিজেদের মতের বাইরে অপর কারুর মতকে তারা জায়গায় দিতে চাইছেন না। তো এই ধরনের পণ্ডিতদের মধ্যে হিউম বলছেন পাইরোবাদের যদি কিছু অংশও থাকতো,
তাহলে পণ্ডিতদের মানে যে আচরণ সেটা অনেক বেশি কি হতো কুলসুম? তাহলে পণ্ডিতরা কিরম হতো? ভাবতে পারতো যে অন্যদের তাদের যে তাদের যে মত যেমন ঠিক, অন্যরাও যেটা ভাবছে সেটাও ঠিক হতে পারে। ঠিক কথা। তাহলে তারা এটাও মনে করতো যে হ্যাঁ, অন্যরাও যেটা ভাবছে সেটাও ঠিক হলেও হতে পারে। হ্যাঁ, মানে তখন তারা নিজের মত ছেড়ে অপরে, মানে শুধু নিজের মতকেই কেন প্রাধান্য দেব, অপরের মতকেও তখন তারা সমান গুরুত্ব দিতে শিখতো। কিন্তু মানে হিউম সেটাই বলছেন যে পাইরোবাদের মানে কিছু অংশ পণ্ডিতদের মধ্যে থাকলে তাহলে পণ্ডিতরা অনেক বেশি বিনয়ী হতো, হ্যাঁ, অপরের মতকেও জায়গা দিত। তো সেই হিসেবে পাইরোবাদকে তিনি একদিক থেকে সমর্থনও করছেন যে হ্যাঁ, পাইরোবাদের বিষয়টা জীবনে দরকারও আছে, কিন্তু তা বলে যে পাইরোবাদকেই আমি সর্বাংশে মেনে নেব তাহলে খুব মুশকিল, কারণ পাইরোবাদ শুধুমাত্র আমাদের একটা বিধ্বংসী সংশয়ের দিকেই নিয়ে যায়। তো সেই জন্য পাইরোবাদকে আমরা সর্বাংশে মানতে পারি না। কিন্তু পাইরোবাদের কিছু অংশ আমরা মানে অন্তত পণ্ডিতদের, হিউম মনে করছেন সাধারণ মানুষদের জন্য দরকার নেই, কিন্তু পণ্ডিতদের অন্তত পাইরোবাদের কিছু অংশ থাকা উচিত ছিল পণ্ডিতদের মধ্যে। তাহলে পণ্ডিতরা অনেক বেশি বিনয়ী হতে পারতো এবং অপরের মতকেও জায়গা দিতে শিখতো। ঠিক, একদম ঠিক। তাহলে এটা এই প্রশ্ন পারমিতা পারেনি, কুলসুমরা পারলো, তাহলে কুলসুমরা পেল 2। আচ্ছা, কুলসুমদের কাছে প্রশ্ন, তাহলে কুলসুমদের নিজেদের প্রশ্ন যেটা, সেই প্রশ্নটায় আসি। সেটা হচ্ছে যে একাডেমিক্যাল সংশয়বাদ কি? একাডেমিক্যাল সংশয়বাদ বলছি, এনকোয়ারির পঞ্চম বিভাগে একাডেমিক্যাল, ম্যাম কি বলেছেন, একাডেমিক্যাল সংশয়বাদ, এনকোয়ারির পঞ্চম বিভাগে একাডেমিক্যাল সংশয়বাদের কথা বলেন। একাডেমিক হচ্ছে একটি প্রাচীন আমি এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই একাডেমিক্যাল সংশয়বাদ কি এটা আগে বলে দে। হ্যাঁ, বলে দে। একাডেমিক একটি প্রাচীন দর্শন সম্প্রদায়ের নাম। সেক্স এম্পিরিকাস কায়রোবাদ আলোচনা করতে গিয়ে 3টি সম্প্রদায়ের নাম বলেন হিউম: দ্য ডগমেটিক, দ্য একাডেমিক আর দ্য স্কেপটিক। দ্য স্কেপটিক হচ্ছে তার ডগমেটিকরা হচ্ছে দাবি করেন জ্ঞান অর্জিত হয়েছে বা অর্জন করা সম্ভব, আর একাডেমিকরা দাবি করেন হচ্ছে সত্য জ্ঞান অর্জন করা সম্ভব নয়, আর স্কেপটিকরা দাবি করেন যে আমাদের কাজ হলো সত্য অনুসন্ধান করা, কোনটি সত্য কোনটি মিথ্যা এটা বলা উচিত নয়। এর মধ্যে দ্য একাডেমিক আর দ্য স্কেপটিক এই দুটি নিয়েই তার সংশয়বাদকে নাম করেছেন একাডেমিক্যাল স্কেপটিক। হচ্ছে মার্জিত সংশয়বাদ, তিনি আর কি কঠোর ভাবে বলছেন না, নম্র। হ্যাঁ, তাহলে কি হলো? হিউম তার দর্শনকে একাডেমিক্যাল সংশয়বাদ কেন বলেছেন? তার দর্শনকে একাডেমিক্যাল সংশয়বাদ কেন বলেছেন? ওই একাডেমিক্যাল সংশয়বাদ কেন বলেছেন? হ্যাঁ, কেন বলেছেন হিউম তার দর্শনকে? ওই যে হিউমের মত হচ্ছে মানুষের কল্পনা সীমাহীন, এই ধরনের অবাধ কল্পনা দর্শন চর্চায় সংশয়ের সৃষ্টি করে। দার্শনিকদের অবাধ কল্পনা করা উচিত না, দর্শন চর্চার বিষয় লিমিটেড। শুনতে পাচ্ছি না রে কুলসুম, কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বল। ম্যাম হচ্ছে হিউমের মতে মানুষের কল্পনা সীমাহীন,
এই ধরনের অবাধ কল্পনা দর্শন চর্চায় সংশয়ের সৃষ্টি করে। দার্শনিকদের অবাধ কল্পনা করা উচিত নয়। দর্শন চর্চার বিষয় লিমিটেড হওয়া উচিত, সীমিত হওয়া উচিত। সাধারণ জীবনের বিষয় নিয়ে আলোচনা করেন দার্শনিকরা। দার্শনিক সিদ্ধান্ত না, হচ্ছে না কুলসুম, ম্যাম ঠিক বলবো? উত্তরটা পেলাম না। স্নেহা বলবে, বলুক। ম্যাম হিউমের সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বর্ণনা করেছেন, কারণ কারণটা হিউম বলেন যে কেবল তাত্ত্বিক ব্যাপার সংশয় অনুমোদন করা উচিত। ব্যবহারিক ব্যাপার তিনি স্বাভাবিক বিশ্বাসের কথা এবং এরকম কোনো ক্ষেত্রে তিনি স্বাভাবিক বিশ্বাসকে অনুমোদন করেন, কিন্তু ব্যবহারিক কোন জীবন ক্ষেত্রে? সম্পর্কে স্নেহা, তুই বই বলছিস, শুধু জিনিসটা বুঝে বল, নিজের ভাষায় বল। ওইখানে উত্তরটা আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ঠিক মতো নিজের ভাষায় বল। তাত্ত্বিক ক্ষেত্রে আমাদের মনোভাব হচ্ছে সংশয়মূলক এবং বিশ্লেষণমূলক, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বস্তুগত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ব্যাপার বিষয় ঘটনাবলীর ক্ষেত্রে কোনো সংশয়ের অনুমোদন হিউম করেননি। আচ্ছা, কিন্তু তার দর্শন, তার সংশয়বাদকে তিনি কেন একাডেমিক্যাল সংশয়বাদ নাম দিলেন? আচ্ছা, এই জায়গাটা আবার বোঝাতে হবে তাহলে, ঠিক আছে? জায়গাটা ধরেছি কিন্তু পুরোপুরি হয়নি। ঠিক আছে, আমি এই প্রশ্নের জন্য তোমাদের হাফ দিলাম। হ্যাঁ, যেহেতু কুলসুম একটু হলেও বলেছে ওই জায়গাটা, যে ওই একাডেমিক, স্কেপটিক, ডগম্যাটিক, হাফ না, আমি একই দিলাম। ওই জায়গাটা বলতে চেষ্টা করেছি হিউম, যে মানে এইভাবে হিউম মানে কি করেছেন না, ওদিক থেকে তিনি একাডেমিককে নিয়েছেন আর স্কেপটিককে নিয়েছেন, নিয়ে তিনি একাডেমিক্যাল স্কেপটিসিজম, তার সংশয়বাদকে নাম দিয়েছেন একাডেমিক্যাল স্কেপটিসিজম। তো ঠিক আছে, পরের দিন আমি জায়গাগুলো আরো ভালো করে বুঝিয়ে দেব, বলেই আমার মানে না বুঝালে হবে না। ম্যাম এখানটায় বলবো একটু? পারমিতা বলবে, কিন্তু ওরা পাস করেনি প্রশ্ন। ঠিক আছে, পারমিতা বলুক, তাহলে আমরা কমপ্লিট করব। হ্যাঁ ম্যাম, কারণ আমার পরের ক্লাসের জন্য টাইম পেরিয়ে যাচ্ছে আরো। ঠিক আছে, পারমিতা বলে দিক। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমরা আগেই দেখেছি যে হিউম বলেছেন যে তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলোকে অগ্নিতে আহুতি দিতে। না, সব তাত্ত্বিক বিষয়কে কেন অগ্নিতে আহুতি দেব? সব তাত্ত্বিক বিষয়কে আমি অগ্নিতে আহুতি দিলে চলবে? সব তাত্ত্বিক বিষয়গুলোকে যদি আমি অগ্নিতে আহুতি দিই তাহলে চলবে? যে তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে ভ্রান্তি জ্ঞান এবং কূটতর্ক রয়েছে, সেইগুলোকে আমি অগ্নিতে আহুতি দেব, ঠিক? হ্যাঁ, সেই তাত্ত্বিক বিষয়গুলোকে অগ্নিতে আহুতি দেওয়ার কথা বলেছেন। এবং হিউম তার সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বলেছেন, তার কারণ এই তাত্ত্বিক, এই যে গূঢ় তাত্ত্বিক বিষয়গুলো, এইখানে হিউম সংশয় প্রকাশ করেছেন। এবং আমাদের ব্যবহারিক যে বিষয়গুলো, সেখানে হিউম একটা স্বাভাবিক বিশ্বাসের কথা বলছেন এবং স্বাভাবিক বিশ্বাসের অনুমোদনও করছেন। অর্থাৎ ব্যবহারিক জীবন সম্পর্কে হিউম সংশয় করছেন না, তিনি কেবলমাত্র সেই তাত্ত্বিক বিষয়গুলির ক্ষেত্রেই সংশয় পোষণ করছেন এবং বলছেন যে এই ধরনের তাত্ত্বিক বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সংশয়মূলক এবং বিশ্লেষণমূলক। তাই তার সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বলা হচ্ছে। সংশয়মূলক এবং বিশ্লেষণমূলক, সেই জন্য তার সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বলেছে। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি বলেছে পারমিতা, চেষ্টা তো খুবই করেছে একদম। ঠিক আছে, আমরা পরের দিন এই নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ঠিক আছে।
আজকে তাহলে আমি একটু নাম্বারগুলো বলে দিই। সেকেন্ড, আচ্ছা পারমিতা পেল 4 5 6 7 8 9, পারমিতা পেল 9, আর কুলসুমরা পেল 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কুলসুমরা পেল 18, কুলসুমদের হয়ে গেল 18। কেন? কারণ হচ্ছে যে পারমিতা এখানে 3টে প্রশ্ন পুরোপুরি পারেনি দেখছি, মানে একদমই শূন্য রয়েছে। তো কুলসুমরা সেই প্রশ্নগুলো তো পেরেইছে, তার সঙ্গে সঙ্গে নিজেদের প্রশ্নেরও নাম্বার পেয়েছে। তাও আরেকবার যোগ করে দেখছি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, না 17 হচ্ছে, 18 নয়, 17 হয়েছে। 10 11 12 13 14 15 16 17, 17 হয়েছে। কারণ পারমিতা প্রথম 4টে প্রশ্ন পেরেছে, কুলসুমরাও প্রথম 4টে প্রশ্ন পেরেছে। পারমিতা 5 নম্বর প্রশ্নটা পারেনি, কুলসুমরা সেই প্রশ্নের হাফ অ্যান্সার দিয়েছিল, তাই জন্য কুলসুমরা সেই প্রশ্নে হাফ পেয়েছে, আর তাদের নিজেদের প্রশ্নের আরো 2 পেয়েছে। আবার পারমিতা 6 নম্বর প্রশ্নটাও পারেনি, কুলসুমরা সেই প্রশ্নটা পেরেছে, ফলে কুলসুমরা 2 পেয়েছে। কিন্তু কুলসুমদের এখানে কুলসুমদের নিজেদের প্রশ্নটার আমি কোনো নাম্বার দিইনি দেখছি। যাই হোক, এখানে একটা কিছু হয়তো সেই সময় আবার কুলসুমদের কোনো প্রশ্ন না করে আবার পারমিতার কাছে চলে গেছি। পারমিতা আবার নিজের প্রশ্নের অর্ধেক উত্তর দিয়েছে, তাই 1 পেয়েছে। আবার কুলসুমদের কাছে গেছি, কুলসুমরা নিজের প্রশ্নে অর্ধেক উত্তর দিয়েছে, তাই 1 পেয়েছে। আবার পারমিতার কাছে গেলাম, পারমিতার প্রশ্ন উত্তর দিতে পারিনি, আবার কুলসুমদের কাছে গেলাম, কুলসুমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারলো, তাই 2 পেল, প্লাস ওদের নিজেদের প্রশ্নের হাফ উত্তর দিল, তাই 1 পেল। তো এইভাবে হয়েছে, কুলসুমরা পেয়েছে 17, পারমিতা 9। যাই হোক, সেটা কথা না, কুলসুমরা আজকে হচ্ছে বিজেতা টিম, কেমন? আর তাছাড়া কুলসুমরা আজকে সত্যি ভালোই করেছে, খুব ভালোভাবে পড়ে এসছে, ভালো হয়েছে, ভেরি গুড। আমি খুব খুশি হলাম, কারণ প্রত্যেকবারই পারমিতার যে টিম থাকে সেই টিমই সবসময় জেতে, বা সবসময় পারমিতা একা থাকলেও পারমিতা জিতে যায়। তো বেশ ভালো রকম ফাইট হলো, তাই তো পারমিতা আজকে? হ্যাঁ ম্যাম, আমার আসলে ওই পাইরোবাদের জায়গাটা একটু কনফিউশন ছিল, তো অনেকটাই বুঝতে পেরেছি। হুম হুম, ঠিক কথা। একটা কুইজ হলো, ফলে বিষয়গুলো আরো ভালোভাবে বোঝা গেল। কিন্তু কুলসুম যে হ্যাঁ খুঁটিয়ে জায়গাটা দেখেছে এবং পড়েছে, ইভেন স্নেহাও দেখেছে, হ্যাঁ, না দেখলে তো উত্তর দেওয়া যায় না। দেখেছে, জায়গাগুলো বুঝতে পারিনি, সেটা আলাদা কথা, হ্যাঁ, কিন্তু জায়গাটা কিন্তু ধরতে পারছে। স্নেহা অন্তত জায়গাটা পয়েন্ট করে দিয়ে দিচ্ছে যে ম্যাম এই জায়গাটাই হবে, কিন্তু হয়তো বুঝতে পারিনি, ফলে নিজের ভাষায় আর বলতে পারছে না। তো আমি চাইছি যে পরের দিন তাহলে এই নিয়ে আমরা একবার আলোচনা করে নেব, পাইরোবাদটা নিয়ে একবার আলোচনা করে নেব, এই লাস্ট চ্যাপ্টারটা নিয়ে, পুরোটাই লাস্ট চ্যাপ্টারটা নিয়ে একবার আলোচনা করে নেব। ঠিক আছে মেয়েরা? ঠিক আছে। ঠিক আছে।